নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান করোনা মোকাবিলা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি করোনা ভাইরাস সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদেরকে দিতে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে কোভিড-19 এর সিম্পটম থাকলেও আরটিপিসিআর নেগেটিভ আসছে। কেন হচ্ছে এরকম সমস্যা? দ্বিতীয়ত, অনেক সময় দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়ে আমাদের নানান রকম প্রশ্ন রয়েছে। নতুন কি গাইডলাইন এসছে ভ্যাকসিনের, সেই বিষয় সম্পর্কেও আজ আমরা জানবো। এবং বিশেষত এই দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ সিরিয়াস অবস্থায় পৌঁছে যাচ্ছেন পেশেন্টরা। এরও কি বিশেষ কোনো কারণ রয়েছে? এই সমস্ত কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎস বসু। আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং আপনারা তো রয়েছেন, এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আমাদের সরাসরি টেলিফোনে রাখতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার 24235222, 24235223 এবং 29712073, তিনটে নাম্বারে ফোন করতে পারেন। তবে অবশ্যই টেলিফোন করার আগে টেলিভিশনের ভলিউম মিউট করে নেবেন এবং সরাসরি এই অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। ডক্টর বসু, যেটা দিয়ে প্রথমেই শুরু করলাম, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একদম কোভিড-19 এর যে সিম্পটম সেগুলো রয়েছে, কিন্তু আরটিপিসিআর নেগেটিভ আসছে। র‍্যাপিড টেস্ট তো নেগেটিভ আসছিলই, কিন্তু এখন আরটিপিসিআরও নেগেটিভ আসছে অনেক ক্ষেত্রে। এটা কেন হচ্ছে? আরটিপিসিআর যে পদ্ধতিতে টেস্টটা হচ্ছে সেটার কিছু ত্রুটিগত আমাদের দিক রয়েছে। যেমন হচ্ছে যে আমরা কিভাবে কালেক্ট করছি স্যাম্পেলটা, এবং শুধু কালেকশনের উপরেও নয়, আমরা স্যাম্পেলটা কালেক্ট করে কতক্ষণে সেটা টেস্টের জন্য ল্যাবে পৌঁছাচ্ছি। এখন ইদানিং দেখা যাচ্ছে যে একটা কালেক্টর হয়তো সে একই দিনে 10 জনের কালেকশনের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। এবার সে 10টা কালেকশন করে যখন সেই স্যাম্পেলগুলো ল্যাবে জমা দিচ্ছে, তখন অনেক স্যাম্পেল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য যখনই সেটা টেস্টে করা হচ্ছে, টেস্টে দেখা যাচ্ছে সেটা নেগেটিভ রিপোর্ট আসছে, অথচ পেশেন্ট হয়তো মানে সিভিয়ার কোনো একটা সিমটমস নিয়ে অলরেডি রয়েছে। তো এই জায়গাটাতে আমাদের যেটা আমরা যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে যে কারো যদি চেস্ট সিমটমস থাকে, তখন আমরা অন্যান্য পদ্ধতিতে টেস্টগুলো করছি। এবং এটাও বলা হচ্ছে অনেক গাইডলাইন্সে যে যদি ক্লিনিক্যালি মনে হয় যে কোভিড পজিটিভ হতে পারে পেশেন্টের, তাহলে আমরা সেই মডেলেই আমরা ট্রিটমেন্টটাকে আগে করছি। কারণ কি আরটিপিসিআর দেখা গেছে 10 জন পজিটিভ রোগীর মধ্যে যদি আরটিপিসিআর আমরা করি, এই টেস্টটা হয়তো 6 জনকে ডিটেক্ট করতে পারছে, 4 জনকে পজিটিভ হওয়া সত্ত্বেও ফলস নেগেটিভ করছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের একমাত্র উপায় হচ্ছে ক্লিনিক্যালি আমাদের জিনিসটাকে বোঝা এবং অন্যান্য টেস্টের হেল্প নেওয়া। যদি চেস্ট সিমটমস থাকে, আমরা তখন একটা এইচআরসিটি থোরাক্স করে দেখতে হচ্ছে যে তার মধ্যে, তার লাংসের মধ্যে কি কি চেঞ্জেস এসছে, অথবা কিছু আমরা রক্ত পরীক্ষাতেও অনেক চেঞ্জেস অনেক ক্ষেত্রে পাচ্ছি। বাট পেশেন্টরা কোন সময় আমাদের কাছে প্রেজেন্ট করছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন এই লকডাউনের জন্য অনেক ক্ষেত্রেই পেশেন্টরা হয়তো বাড়ি থেকে গিয়ে আরটিপিসিআর টেস্টটা করাতে পারছে না, তো মেজরিটি হয়তো হোম কালেকশনের জন্য বুকিং করছে। তো সেখানেও একটা টাইম একটা অনেকটাই চলে যাচ্ছে, আর একজনের উপরে এবং সেই কারণে হোম কালেকশনের ক্ষেত্রেও মানে অনেক সময় অনেক দেরিতে বুকিং পাওয়া যাচ্ছে, এবং তাতেও অনেকটা সময় চলে যাচ্ছে। একদমই তাই। এবং আরো একটা বিষয়, যেটা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, মানে ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেহেতু বয়স্কদের মধ্যে খুব সিরিয়াস সিমটম গুলো বেশি ছিল, তাদের আইসিইউ প্রয়োজন পড়েছিল। কিন্তু সেকেন্ড ওয়েভে কিন্তু শুরু থেকেই দেখেছি যে অল্প বয়সীদের মধ্যেও সেই সিরিয়াসনেসটা অনেকটা বেশি ছিল, এবং অনেকটা দীর্ঘ সময় ধরে হয়তো আইসিইউতে রেখে তাদেরকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। মানে এটা কি ভাইরাসের কোনো আলাদা চরিত্রগত বৈশিষ্ট্যের জন্য? দেখুন, ভাইরাসের তো একটা চরিত্রগত চেঞ্জেস এসছে, মিউটেশন তো হয়েছেই। তো এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা সবাই খুব ক্যাজুয়াল হয়ে গেছিলাম। তো ক্যাজুয়াল হয়ে যাওয়াতে যারা আমরা বাইরে যাচ্ছিলাম, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখছিলাম যে সেই সময়টা 2-3 মাস আগেও আমরা মাস্ক সবাই ব্যবহার করছিলাম না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিলাম না। তো বিভিন্ন ভাবে আমরা গ্যাদারিং এ আমরা যাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে অনেক বেশি আমরা সংক্রমণটাকে ছড়িয়েছি। এই একটা কিন্তু মেজর ইস্যু এই সেকেন্ড ওয়েভটা আসার। আমরা সেকেন্ড ওয়েভটা আসবে আগেই আমরা ফার্স্ট ওয়েভের সময় প্রেডিক্ট করেছিলাম। তো তখন যে আমরা স্ট্রিক্ট গাইডলাইন্স গুলো ফলো করছিলাম, সেইগুলো যদি আমরা করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ ইনফেকশন এবার অনেক সেকেন্ড ওয়েভে কম হতো, আমরা অনেক ভালো করে সেটাকে আমরা ফেস করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা অনেকটা ক্যাজুয়াল হয়ে গেছিলাম, সেই কারণে ইনফেকশন যেমন বেড়েছে, এবার আমরা কেউ জানি না আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কত, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা না জেনেই আমরা ঝাঁপিয়ে পড়েছি এই ইনফেকশনের মধ্যে। তো আমরা আলটিমেটলি নিজেরাও ইনফেক্টেড হয়েছি, বাড়ির লোকদেরও আমি ইনফেকশন বহন করে নিয়ে গেছি। তো এটা একটা মেজর কারণ যে ক্যাজুয়ালনেস। এবং ক্যাজুয়ালনেস এর জন্যই কি হচ্ছে, আমরা মানে লাস্ট 2 মাস আমরা একদম নর্মাল স্টেজ, মানে সব ওপেন হয়ে গেছে, আমরা সব জায়গায় মেলামেশা করছি, রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা ফুর্তি আনন্দ ঘুরতে যাচ্ছি, সবকিছু করছি নর্মাল সময়ের মতো। তো অবভিয়াসলি সেই কারণে আমরা এতটা ইনফেক্টেড হয়েছি সেকেন্ড ওয়েভে। এই জায়গা থেকে একটা বিষয় মানে খুব প্রাসঙ্গিক ভাবে চলে আসে, যেহেতু আমরা এখন একটা বিশেষ বাধা নিষেধের মধ্যে দিয়ে চলছি, কার্যত লকডাউন, কিন্তু ধীরে ধীরে একটা রিল্যাক্সেশন শুরু হতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সেকেন্ড ওয়েভটা এখনো পর্যন্ত চলছে,
পিক কিছুটা হয়তো কমেছে, সুস্থতার হার হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু সেটা যাতে আবারও বাড়াবাড়ির জায়গায় চলে না যায়, মানে কোন বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো? একটা তো হচ্ছে যে প্রোটোকলগুলো বলা হয়েছে সেগুলো তো আমাদের মেনে চলতেই হবে, যেটা আপনারা বারবার বলছেন যে ভ্যাকসিনেশনের সাথে এগুলো করতেই হবে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু শপিং মল খুলতে চলেছে, তার সাথে রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, কি সাজেশন? দুটো জিনিস এখন আমাদের হাতে যেটা এসছে, এক হচ্ছে আমাদের হাতে বেশ কিছু ভ্যাকসিনস এসছে, যেটা আমাদের ফার্স্ট ফেজে ছিল না। সেকেন্ড ফেজ মানে জানুয়ারি অনওয়ার্ডস ভ্যাকসিনেশন চালু হয়েছে। এখন তো আমাদের হাতে নতুন আরেকটা ভ্যাকসিনও চলে আসছে, আগামী সপ্তাহ থেকে আমরা হয়তো সেটাও পাবো, স্পুটনিক ভি। তো এই তিনটে ভ্যাকসিন কিন্তু আমাদের একটা বড় একটা অস্ত্র। তো এই তিনটে ভ্যাকসিন আসাতে আমরা কিন্তু নেক্সট যে ওয়েভটা যদি আসে সেটাকে ফেস করার জন্য অনেক ভালোভাবে আমরা প্রস্তুত। আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে যে এখন আস্তে আস্তে যখন লকডাউন ওপেন করা হবে, অবভিয়াসলি লকডাউন আমরা সারাদিন মানে সারা বছর ধরে টানতে পারবো না, কারণ কি এখানে একটা অন্যান্য তখন সমস্যা দেখা দেবে, অর্থনৈতিক দিক দিয়ে মেনলি প্রবলেমস দেখা দেবে। তো সেক্ষেত্রে যখন ধাপে ধাপে লকডাউন ওপেন হবে, তখন আমাদের কিন্তু সকলেরই দায়িত্ব বর্তায় যে আমি ভ্যাকসিনেটেড হয়ে গেছি মানে এই নয় যে আমি প্রোটেক্ট হলাম বলে বাকিদের আমি ক্যাজুয়াল ভাবে ছেড়ে দিলাম। আমাকে কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করা, তারপরে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, এগুলো কিন্তু আমাকে কন্টিনিউ রাখতেই হবে। শুধু নিজের কথা ভাবলে হবে না, আমারও কিন্তু একটা সমাজের প্রতি একটা দায়িত্ব থেকে যায়। তো সেইভাবে নিজের প্ল্যানিংটাকে নিজের মতো করে করতে হবে, যাতে পাবলিকলি যখন আমরা বেরোচ্ছি যতটা সম্ভব না বেরোলেই নয়, ঠিক সেইভাবে আমাদের বাইরে বেরোনোর প্ল্যানিং করতে হবে। এবং মলস, শপিং মলস ডেফিনেটলি আমরা যাব, কিন্তু আমরা আগে যত ফ্রিকুয়েন্টলি যেতাম, হয়তো আমরা প্রত্যেক সপ্তাহে 2বার কি 3বার করে যেতাম, সেটা যদি মাসে 1বার করা যায়, হ্যাঁ আমাদের মানে আনন্দ, এন্টারটেইনমেন্ট, এগুলো ডেফিনেটলি এর একটা বিশেষ রোল রয়েছে। আদারওয়াইজ সবাই আমরা মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়বো। কিন্তু সেটাও কিন্তু একটা বিধিনিষেধের মধ্যে করাটাই অ্যাডভাইজেবল। বাচ্চাদের ক্ষেত্রে কি বলতে চাইবেন? যেহেতু বারবার শোনা যাচ্ছে যে থার্ড ওয়েভের ক্ষেত্রে বাচ্চাদের একটা বড় মানে আশঙ্কা রয়েছে, তারা ইনফেক্টেড হতে পারে। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমাদের প্রধান এখন সমস্যা, বাচ্চাদের কিন্তু কোনো ভ্যাকসিন নেই। তো ভ্যাকসিন না থাকার জন্য বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাট রিস্ক। এখন আমরা ভ্যাকসিনেশন কিন্তু আপ টু 18 ইয়ার্স অব্দি করেছি। 12 বছর থেকে 18 বছরের একটা এখন এক্সপেরিমেন্টাল ভ্যাকসিনেশন চলছে। আশা করি সেটা পজিটিভ রেসপন্স হবে। সেটা যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তামুক্ত হব। কিন্তু তার থেকেও ছোট বাচ্চাদের কিন্তু তাদের বাবা মাকেই তাদেরকে গাইডলাইন্সের মধ্যে রাখতে হবে, যতটা তাদের রাখা সম্ভব। তাই বাচ্চাদের আমরা চেষ্টা করব যে শপিং মলে নয়, বাচ্চাদের জায়গা হচ্ছে খেলার মাঠে। সেই খেলার মাঠে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে। অনেক বাচ্চা হয়তো বাড়িতে সারাদিন শুয়ে শুয়ে কাটাচ্ছে, এবং শুয়ে শুয়ে কাটিয়ে যেতে দেখা যাচ্ছে যে চাইল্ডহুড ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে অনেক। তো এদের ক্ষেত্রে বাবা মাদেরই মানে একটু সময় তাদেরকে দিতে হবে, এবং তাদেরকে মাঠে নিয়ে যাওয়া, বা বাড়ির যদি ছাদ থাকে ছাদে নিয়ে যাওয়া, হালকা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খেলার মাধ্যমে তাদেরকে ইনভলভ রাখা। তাতে যেটা সুবিধা হবে যে বাচ্চাদের অনেক ক্ষেত্রে, অনেকে হয়তো শপিং মলে গিয়ে হয়তো খেলনা কিনতে পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা যদি খেলাটাকে বাড়ির মধ্যে করতে পারি, তাহলে তাদের সেই ইচ্ছেটাও আসবে না, তারা এই কান্নাকাটি করবে না যে নিয়ে চলো নিয়ে চলো। তাহলে খেলার মধ্যে তাদেরকে যদি ভুলিয়ে রাখা যায়, ততদিনে আশা করি আমাদের হাতে একটা ভ্যাকসিন এসে যাবে, তখন আমরা সেই ভ্যাকসিনেশনটা প্রয়োগ করতে পারবো, এবং ধাপে ধাপে আমরা নর্মাল লাইফে তাদেরকে নিয়ে আসতে পারবো। একদমই তাই। এবার মানে অল্প বয়সীদের ক্ষেত্রে যারা হয়তো ইনফেক্টেড হচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সেরে ওঠার পরে বা সেরে ওঠার আগেও যখন বিভিন্ন রকম টেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তখন হয়তো মানে প্রেসার হোক বা সুগার হোক বিশেষত, মানে সেগুলো অনেকটা বেড়ে যাচ্ছে, হয়তো সেরকম কোনো উপসর্গ তার আগে ছিল না। এটার কি কোনো বিশেষ কারণ রয়েছে? আমি আসবো এই বিষয়ে, তার আগে একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। ডাক্তারবাবুকে নমস্কার। ডাক্তারবাবু, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে 56 ডেজের দিন আমার এক কলিগ সে ভ্যাকসিন নিতে যায়, এবং কোনো কারণে সেদিন ভ্যাকসিনেশন হয়নি তার পরের দিনে যখন সে যায়, তখন তাকে দেখাচ্ছে যে 84 ডেজে নিতে হবে। তো এটার জন্য মানে সেদিন ওর নেওয়ার ছিল, পেলো না, ফল তার না, তাকে এতদিন পিছিয়ে যেতে হলো। তো সেই কারণে তার কোনো ক্ষতির ব্যাপার নেই তো? শুনতে থাকুন। আমার খুব ক্লোজ বন্ধু। আচ্ছা, প্রথম যেটা ভ্যাকসিনেশনের গাইডলাইন্স আমাদের কাছে এসেছিল, সেখানে দেখা গেছিল যে 28 দিনের মাথায় যদি দ্বিতীয় ডোজটা দেওয়া যায়, তাহলে প্রোটেকশনের মাত্রাটা অনেকটা ভালো হয়। কিন্তু এই এক্সপেরিমেন্টটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই। দিনে দিনে আমরা কিন্তু নতুন নতুন তথ্য পাচ্ছি। তো রিসেন্ট যে তথ্য আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ডোজটা যদি 84 দিনের পরে দেওয়া যায়, তাহলে যে অ্যান্টিবডির প্রোটেকশন, মানে অ্যান্টিবডি তো আমাদের প্রোটেক্ট করবে, সেই প্রোটেকশনটা অনেক বেশি ভালো হচ্ছে 28 দিনের থেকে দেওয়াচ্ছে। সেই কারণে গাইডলাইন্সে কিন্তু একটা চেঞ্জ এসছে,
তাই 56 দিনে উনি যখন দিতে পারেননি, 84 দিনে দিচ্ছেন, এটা কিন্তু ওনার আলটিমেটলি অ্যান্টিবডিটাই বুস্ট আপ বেশি হবে। মানে আমরা কখন সেটা প্রয়োগ করব এমন ভাবে আমাদের প্ল্যানিংটা করতে হবে যাতে এই ভ্যাকসিনটা যে কারণে দেয়া হচ্ছে সেই কারণটা আমাদের সবথেকে বেস্ট আমাদের শরীরে থাকে। একদমই তাই। এবং আরো একটা বিষয় যেটা মানে যারা হয়তো সুস্থ হয়ে উঠছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 3 মাস পর অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ হয়তো অ্যাসিম্পটোমেটিক রয়েছেন যারা, তারা তো ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে কি কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকছে? দেখুন, যখনই আমাদের কোনো একটা ইনফেকশন আসছে, আমাদের একটা বা ডিফল্ট একটা আমাদের একটা ইমিউন সিস্টেম কাজ করছে এবং তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবার ভ্যাকসিনটা দেওয়ার সেই সময় যদি ভ্যাকসিনটা দেওয়া হয় সেই অ্যান্টিবডিটাই আরো বুস্ট আপ হচ্ছে, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো একটু আমাদের ইমপ্রুভ হচ্ছে। কিন্তু এই অ্যান্টিবডি ডেভেলপ করার জন্য একটা শরীরকে সময় দিতে হয়। আমি আজ ভ্যাকসিন নিলাম মানে এক্ষুনি আমার অ্যান্টিবডি ডেভেলপ করবে সেটা কিন্তু নয়, এটা মোটামুটি 28 দিন মতো একটা গ্যাপিং লাগে। তো এই 28 দিনের মধ্যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে মানে গেল কি গেল না সেটাও আমরা রক্ত পরীক্ষা করে দেখে নিতে পারছি। তো অ্যাসিম্পটোম্যাটিক মানে অবস্থাতেও যদি সে ভ্যাকসিন নেয় তার তো ক্ষতি হচ্ছে না, উল্টে তার অ্যান্টিবডিটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা তখন অ্যান্টিবডি টেস্ট করলে দেখতে পাবো তার তখন ব্লাডের মধ্যে এই কোভিড ভাইরাসের এগেইনস্ট অ্যান্টিবডি কতটা। আচ্ছা, এই যেটা জানতে চাইছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে সুগারের পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে বা অন্যান্য ধরনের কিছু উপসর্গ হয়তো কোভিড যখন তার চলছে, সে যখন ইনফেক্টেড হয়েছে সেই সময় বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে সামনে আসছে। হ্যাঁ, এবার যেটা বিষয় হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আমাদের প্রি ডায়াবেটিস পপুলেশন কিন্তু অনেক বেশি, মানে যারা ডায়াবেটিস এখনো হননি প্রি ডায়াবেটিক জোনে রয়েছেন। তো যে কোনো রকম ইনফেকশন যখন আমাদের শরীরে আসে তখনই আমাদের ব্লাড সুগার লেভেলটা বাড়তে থাকে। এবং কোভিডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু স্টেরয়েড ওষুধ অ্যাপ্লাই করতে হচ্ছে। এই স্টেরয়েডের সাইড এফেক্ট হচ্ছে ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেওয়া। তো এই দুটো হচ্ছে প্রধান কারণ যে একজন মানে একটা নর্মাল পেশেন্ট যার হয়তো ব্লাড সুগার লেভেল কন্ট্রোল ছিল বা প্রি ডায়াবেটিক জোনে ছিল, তার যখন ইনফেকশনটা হলো প্লাস আমরা স্টেরয়েডও তাকে দিলাম, তখন সাময়িক তার ব্লাড সুগার লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেই সময়তে আমাদের তখন ব্লাড সুগারটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, কারণ কি ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণে না থাকে অন্যান্য সমস্যা অনেক কিন্তু ডেভেলপ করছে। যেমন আমাদের এই রিসেন্টলি ব্ল্যাক ফাঙ্গাস, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ব্ল্যাক ফাঙ্গাসটা খুব বড় আকার ধারণ করছে। তো সেই কারণে ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ব্লাড সুগার মানে যাদের আগে ছিল না তাদের দেখা দেওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে ইনফেকশন, আর দ্বিতীয় কারণ হচ্ছে স্টেরয়েড ব্যবহার। আচ্ছা, এবং আরো একটা বিষয় এই সাইটোকাইন স্টর্ম, সেটা আমরা মানে ফার্স্ট ওয়েভের ক্ষেত্রেও শুনেছিলাম, কিন্তু দ্বিতীয় ওয়েভের ক্ষেত্রে মানে এটাতে মানে সমস্যা তৈরি হচ্ছে, মানে পেশেন্টরা যারা ইনফেক্টেড হচ্ছে সেইটা অনেকটা বেশি শুনছি যে এই সাইটোকাইন স্টর্মের জন্য হয়তো অনেকটা সিরিয়াস কন্ডিশনে চলে যাচ্ছে, দীর্ঘদিন আইসিইউতে থাকতে হচ্ছে বা অনেককে আমরা হারিয়েও ফেলছি। এটা যদি একটু বলেন। সাইটোকাইন স্টর্মটা হচ্ছে আমাদের শরীরে যখন কোনো ভাইরাস আসছে তো আমাদের ইমিউন সিস্টেম কেমন রিঅ্যাক্ট করে সেটা আমরা কেউ জানি না। তো সাইটোকাইন স্টর্ম কি হচ্ছে, হাইপার ইমিউনিটি, মানে আমাদের ইমিউন সিস্টেমটা হাইপারলি রিঅ্যাক্ট করছে এবং আমাদের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে দিচ্ছে। তো এইগুলো যত দিন যাচ্ছে রোগ সম্পর্কে আমরা আরো অনেক ডিটেইলস তথ্য জানতে পাচ্ছি। এখন আমরা কিছু টেস্টের মাধ্যমে প্রেডিক্ট করতে পারি যে সেই পেশেন্টের মধ্যে তার ভেতরে তার ইমিউন সিস্টেমে কি চলছে, তার সাইটোকাইন স্টর্মটা হবে কি হবে না, বা হলেও আমরা সেটা কিভাবে প্রতিরোধ করতে পারবো। কিছু পরীক্ষার মাধ্যমে আমরা সেটা আগে থেকে প্রেডিক্ট করতে পারি। যেমন কিছু ইনফ্লামেটরি মার্কার IL-6, ডি ডাইমার, এই রক্ত পরীক্ষাগুলো করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে পেশেন্টের কি ক্লিনিক্যাল কন্ডিশন রয়েছে। এবং সেই মতো এই জায়গাটায় আমাদের মেন কাজ হচ্ছে স্টেরয়েডটাকে অ্যাপ্লাই করা, এবং স্টেরয়েড ডোজটা সঠিকভাবে দিতে হবে, সঠিক সময় দিতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ সঠিক সময় তাকে উইথড্র করতে হবে। যদি আমরা স্টেরয়েড উইথড্র না করি ঠিক টাইমে তাহলে কিন্তু অপরচুনিস্টিক ইনফেকশন যেমন এই ব্ল্যাক ফাঙ্গাস এইগুলো কিন্তু বাড়তে থাকবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেকেই যাদের হয়তো কোভিড হয়নি তারা আতঙ্কে অনেক রকম ওষুধপত্র দোকান থেকে কিনে খেতে থাকছে, এবং সে মাল্টিভিটামিনস হয়তো সারাদিনে 3-4 রকমের মাল্টিভিটামিনস তারা খাচ্ছে। তো এইগুলো তো একদমই অ্যাডভাইজেবল নয়। অনেকে আবার ভেপার নিচ্ছেন, তো সারাদিন ধরে ভেপারই নিয়ে যাচ্ছে। তো মানে আমাদের নিজেদের শরীরের উপরে একটুখানি ভরসা রাখতে হবে। সবারই একটা মিনিমাম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ভেপার নেওয়ার জন্য কি হলো, আমাদের নেজাল হাইজিনটা কম্প্রোমাইজড হলো। তো বাইরে অন্যান্য অপরচুনিস্টিক যে ইনফেকশন, যখনই আমাদের বডি ইমিউনিটি ফল হচ্ছে একটা ইনফেকশনের জন্য, অন্যান্য যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই রয়েছে সেগুলো ইজিলি আমাদের নাকের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারছে। আমাদের নাকের নর্মাল কাজ হচ্ছে যেটা এইগুলোকে হয়তো প্রতিরোধ করতে পারতো নর্মাল ক্ষেত্রে, কিন্তু আমরা ভেপার নিয়ে নিয়ে সেই নর্মাল ন্যাজাল যে ফাংশনটা সেটাকেই কম্প্রোমাইজড করেছি। তো আলটিমেটলি আরো অন্যান্য আনুষঙ্গিক সেকেন্ডারি ইনফেকশনে আমরা এক্সপোজ করছি নিজেদের। তাই এই আতঙ্ক থেকে বেরোতে হবে, শুধুমাত্র ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাদের চিকিৎসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আচ্ছা, আপনি মাল্টিভিটামিনের কথা বললেন এবং এখন মানে বলা যায় প্রায় 90% মানুষই তারা এই গত প্রায় 1.5 বছর ধরে এই মাল্টিভিটামিন খাওয়ার একটা মানে প্র্যাকটিসে চলে এসেছে বলা যায়। তো সেটা মানে কতদিন পর্যন্ত কন্টিনিউ করা যায় অ্যাট স্ট্রেস? আমি আসবো এই প্রশ্নের উত্তরে, তার আগে একজন দর্শক রয়েছেন। হ্যালো 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 হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ, একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। বলছি যে আমার স্ত্রীর 37 বছর বয়স, তো ঘাড়ে স্পন্ডাইলাইটিস ছিল, তো সেটা 10 বছর হয়ে গেছে, কিন্তু এখন ইদানিং খুব যন্ত্রণা হচ্ছে এবং হাত পর্যন্ত সিসি কাটে যন্ত্রণা হচ্ছে। তো ডাক্তারকে এমনি একটা ওষুধ যে আগে ছিল সেই নিয়ে খাওয়ানো হচ্ছে, কিন্তু যন্ত্রণাটা রয়ে গেছে। ওকে ভ্যাকসিনটা নিতে পারবে? আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরবো। একটা ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ বলছি আমার বয়সটা তো 46 বছর, তো আমার এমনি নাকে একটু হাত দিকে, নাকটা ডাই হয়ে যায়, হাত দিকে প্রচুর হাঁচি হয় এবং একদম জল পড়ে নাক দিয়ে এবং প্রচুর হাঁচি হয়। তো আমি কি এই সেট জিনটা খেলে আমার এই হাঁচিটা কমে যায়, তো আমি কি ভ্যাকসিনটা নিতে পারবো? আপনি শুনতে থাকুন, আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর আরেকবার স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন ছিল। হ্যাঁ, তো ওনার প্রশ্ন ছিল যে ওনার ওয়াইফ যা স্পন্ডাইলিসিস হয়েছে তারা ভ্যাকসিন নিতে পারবেন কিনা। ডেফিনেটলি নিতে পারবেন, বিকজ এই পেনের সঙ্গে ভ্যাকসিনেশনের কোনো সম্পর্ক নেই। সেফলি তিনি ভ্যাকসিন নিতে পারবেন এবং আপনারও যে হালকা যে হাঁচি হচ্ছে, যেটা সেট্রিজিন খেলে হয়তো কমে যাচ্ছে, তো সেটার সঙ্গে ভ্যাকসিনেশনের কিন্তু ডিরেক্টলি কোনো লিঙ্ক নেই, তো আপনিও সেফলি ভ্যাকসিনেশনটা নিতে পারবেন। এছাড়া যে প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম যে মানে অনেকেই এই মাল্টিভিটামিন খাওয়াটা একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে নিয়েছেন এই কোভিড সিচুয়েশনে, সেক্ষেত্রে কি সাজেশন? দেখুন, মাল্টিভিটামিন কিন্তু ইমিউনিটি মানে বাড়ানোর জন্য কিন্তু আলটিমেট কোনো সাজেশন নয়। মাল্টিভিটামিন আমরা সাময়িক একটা দিই কোন সময়তে, যখন আমাদের বডিতে স্ট্রেস বেশি হয়ে যায়। স্ট্রেস বলতে কোনো ইনফেকশন হয়েছে বা কোনো রকম আমরা বড় রোগ থেকে উঠছি, সেই সময় বডির মানে আমাদের অনেক নিডস বেড়ে যায় বলে তখন আমরা ভিটামিন দিই। ইমিউনিটির জন্য যে মাল্টিভিটামিন, সেটার জন্য ইমিউনিটির জন্য আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা প্রপার সুন্দর লাইফস্টাইল, যার মধ্যে আমাদের সঠিক সময় ঘুমোতে যাওয়া, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য টাইম রাখা, ঠিক মতো খাওয়া দাওয়া করা এবং অবশ্যই যে স্ট্রেস ম্যানেজমেন্ট। এখনকার আমাদের যা লাইফস্টাইল, তাতে স্ট্রেসটা কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট। ইমিউনিটি একদিনে একটা ওষুধ খাইয়ে বাড়ানো যায় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করতে গেলে, আর অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডিকশন ছাড়া, উইদাউট অ্যাডিকশন প্রপার লাইফস্টাইল যদি মেনটেন করা যায়, তো ডেফিনেটলি ইমিউনিটি আমাদের বুস্ট আপ হবে। আর মাল্টিভিটামিন যারা ইনফেকশনের জন্য বা এই কোভিডের জন্য যারা খাচ্ছেন, তাদেরকে আমরা ম্যাক্সিমাম 15 ডেজ টু 30 ডেজ খেতে বলছি। তারপরে পেশেন্টকে অ্যাসেস করছি যে পেশেন্টের কি কন্ডিশন রয়েছে, তার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। অনেকের ক্ষেত্রে উইকনেসটা পারসিস্ট করছে, তো উইকনেস যাদের ক্ষেত্রে পারসিস্ট করছে, তখন অন্যান্য আমরা রিপোর্ট করে দেখতে হচ্ছে যে উইকনেসের কারণটা কি। কারুর ক্ষেত্রে কোমরবিড কন্ডিশনস গুলো হয়তো কন্ট্রোলে নেই, কারুর ক্ষেত্রে পোস্ট কোভিড অনেক চেঞ্জেস এসছে, সেটা হার্টেও আসতে পারে, লাংসে আসতে পারে, অথবা আমাদের লিভারে আসতে পারে। তো যার যেমন কন্ডিশন আসছে তার মতো করে আমাদের সেটাকে ডিল করতে হচ্ছে, কিন্তু কোনো একটা এরকম কোনো ওষুধ নেই যেটা সকলের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি। এটা পোস্ট কোভিড পেশেন্ট কি কন্ডিশন ডেভেলপ করছে তার উপর ডিপেন্ড করছে কোন মেডিসিনটা কতদিন যাবে। আর হেলথ সাপ্লিমেন্টস যদি কেউ খেতে চান, হেলথ সাপ্লিমেন্টস অনেকেই বাড়িতে ব্যবহার করছেন। আমরা তো নর্মালি যেগুলো আমরা রেগুলার হেলথ ড্রিঙ্ক ব্যবহার করতাম, সেগুলোই গুড এনাফ। অথবা আমরা যেটা মানে পেশেন্টদের প্রেসক্রাইব করছি যে এমন কোনো হেলথ ড্রিঙ্ক যার মধ্যে ভিটামিন, মিনারেল, প্রোটিন তিনটেই রয়েছে। ভিমপ্রো বলে একটা পাউডার আমরা ব্যবহার করছি। তো এইগুলো আমরা ছোট ছোট, কিন্তু এগুলো কতদিন ব্যবহার করব সেটাও কিন্তু একটা নির্দিষ্ট আমরা গাইডলাইন্স অনুযায়ী করছি না, আমরা পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে করছি। এর কিন্তু কোনো নেই যে 3 মাস খাবো কি 6 মাস খাবো। মানে সেটা মেডিসিনের ক্ষেত্রে মানে একদমই পুরোটাই তার ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। একদম তাই। একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি আকাশ পাত্র বলছি বাঁকুড়া থেকে। বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে, আমার একজন কলিগ কোভিড পজিটিভ হওয়ার 2 মাস পরে আবার কোভিড পজিটিভ হয়। তার 15-16 দিনের মাথায়, মানে এখন 17-18 দিন হয়েছে, তো তার গলাটা হালকা খুসখুস করছে বা মানে ভাপ নিলে ঠিক হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম। তো তার এটা কতদিন থাকবে, এক, বা তার প্রিকশন কি নিব, এক এটা। দ্বিতীয় হচ্ছে, কতদিন পরে সে আর কি দৌড়া ছুটো করতে চায় নর্মাল লাইফের মতো, ডেইলি সকালে রান করতে চায়, কতদিন পরে ওটা করা সম্ভব। আর তৃতীয় কথা হচ্ছে, খাবারের শিডিউলটা কি করা উচিত। শুনতে থাকুন। যেহেতু 2 টাইম হয়ে গেছে। ডক্টর বসু, এবার ওনার প্রশ্ন হচ্ছে যে কোভিড হয়েছিল, তারপর 20 দিন পর থেকেও কাশিটা পারসিস্ট করছে
এবং তারপরে যেটা হচ্ছে যে উনি নর্মাল লাইফে ফিরতে চান এবং খাবারে কোন সময় উনি খেতে চান। পোস্ট কোভিড কিন্তু আমাদের কোভিড ট্রিটমেন্টটা 17 দিনে আইসোলেশন কমপ্লিট হয়ে গেল, সেখানেই কিন্তু শেষ হচ্ছে না। কারণ কি যখনই আমাদের 17 দিনে আমরা একজন পেশেন্টকে ফিট ঘোষণা করছি, সেটা করার পরেও কিন্তু তাকে রেগুলার পোস্ট কোভিড চেকআপে থাকতে হচ্ছে। কারণ কি কোভিড ভাইরাসটা কিন্তু মেইনলি লাংসে এফেক্ট করছে। তো গলায় যে খুসখুস উনি যে গার্গেল করছেন, ওনার জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে যে কোভিড এর সময় উনি যে ডাক্তারবাবুর আন্ডারে চিকিৎসা করিয়েছেন তার পরামর্শ নেওয়া। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো লাংসের মধ্যে অনেক কিছু ফাইব্রাস টিস্যু ডেভেলপ করেছে, যার জন্য হয়তো কাশি আসছে। শুধুমাত্র সেটা গলার অরিজিন নয়, সেটা হয়তো লাংস থেকেই আসছে, এবং সেটা কোত্থেকে আসছে যতক্ষণ আমরা তার ইনভেস্টিগেট করছি সেটা আমরা বার করতে পারছি না, এবং কতদিন সেটা পারসিস্ট করবে সেটাও আমরা বুঝতে পারছি না। এবং আমাদের কাছে একটা ইনফরমেশন ওনার থেকে পাওয়া গেল না, সেটা হচ্ছে যে পেশেন্ট স্মোকার কি নন স্মোকার। যদি উনি স্মোকার হন তাহলে ইমিডিয়েট বেসিসে স্মোকিংটা অফ করে দিতে হবে। নর্মাল লাইফস্টাইল বলতে উনি হাঁটা চলা করতে ওনার কিন্তু কোনো মানে কন্ট্রাইন্ডিকেশন নেই, উনি সেফলি সেটা বেরোতে পারেন। উনি এখন নন ইনফেক্টেড স্টেজেই রয়েছেন, বিকজ 17 দিন যদি কমপ্লিট হয়ে যায় তারপরে পেশেন্টকে আমাদের নন ইনফেক্টেডই আমরা ধরা হয়। তো সেক্ষেত্রে উনি বাইরে যেতে পারবেন, অবশ্যই প্রপার মাস্ক ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং খুব কেয়ারফুলি। কারণ কি এটাও হতে পারে এরকমও আমরা পাচ্ছি যে সেকেন্ডারি হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যার জন্য নতুন করে টনসিলাইটিস হয়েছে, তার জন্য গলা ব্যথা হতে পারে। তো বেস্ট সাজেশন হচ্ছে যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন তার পরামর্শ নেওয়া। আর খাওয়া দাওয়ার বিষয়টা একটা বিশেষজ্ঞ নিউট্রিশনিস্টের কনসালটেশন নেওয়াটাই অ্যাডভাইজেবল। কারণ কি কি খাবেন কতটা খাবেন সেটাও কিন্তু এখন মাপঝোপ করতে হবে, কারণ কি বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ক্যালোরি ওনাকে প্রেসক্রাইব করতে হবে এবং সেই অনুযায়ী ওনাকে খাবার খেতে হবে। সেটা দুবারে তো অবভিয়াসলি নয়, সেটা বারে বেশি খেতে হবে, এবং কি খেতে হবে কতটা খেতে হবে সেটা একজন নিউট্রিশনিস্টকে দেখিয়ে খাওয়াটাই বেস্ট। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, যে আমার মেয়ে 15 বছর আগে ওখানে ফার্স্ট ডোজ ভ্যাকসিনটা নিয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ফার্স্ট ডোজ ভ্যাকসিনটা দিয়েছিল, কিন্তু ওখানে মোবাইল নাম্বার ভুল এন্ট্রি করার জন্য আমার এখানে ওয়েস্ট বেঙ্গল আসছে, ওখানে আমি সেকেন্ড ডোজটা পাচ্ছি না। ওটা ওর সেকেন্ড ডোজটা কিভাবে পাবো? আপনি শুনতে থাকুন, আমরা আসবো সেই আলোচনায়। আরেকটা বিষয়, মানে এই যে অনেকেই যেরকম প্রশ্ন রাখছেন যে পোস্ট কোভিড একটা উইকনেস, একটা দীর্ঘদিন ধরে চলছে, লং কোভিড যেটা বলা হচ্ছে, আপনারা বলছেন, তো সেখানে কি সুস্থ জীবনে ফেরার কি মানে সেই অর্থে কোনো গাইডলাইন আছে, নাকি সেটাতে সময় দিতে হবে এবং তার সঙ্গে প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই যে চেকআপ গুলোর কথা বললেন সেটা করতে হবে? অবশ্যই গাইডলাইন্স অনুযায়ী চেকআপ আছে। মানে সেই পেশেন্টের আগে যদি কোমরবিডিটি থাকে, সেই কোমরবিডিটি গুলোকে কনসিডার করে আমাদের ফলো আপ প্ল্যান করতে হবে, এবং এই ফলো আপ প্ল্যানটা 1 বছর ধরে ফলো আপ চলবে। 3 মাসের মাথায়, 6 মাসের মাথায়, 9 মাসের মাথায়, যদি এটা কোনো কাট অফ নয় যে 3, 6, 9, এটা মাঝখানেও যদি প্রয়োজন হয় ডেফিনেটলি পেশেন্টকে তখন আমাদের দেখতে হচ্ছে। এবং পোস্ট কোভিড সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিভারটাকে দেখা। অনেকের ক্ষেত্রে লিভারের এনজাইমস বেড়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো সুগারের মাত্রা অনেকটা বেড়ে গেছে, এবং সুগারের মাত্রা বেড়ে গেলেও একটা উইকনেস আসে। কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তের ঘনত্ব বেড়ে গেছে, তো আমাদের ডি ডাইমার তখন দেখতে হচ্ছে। মানে এক কথায় নানা ধরনের সমস্যা মানে পোস্ট কোভিড সিম্পটমের মধ্যে থাকতে পারে। এবার কার শরীরে কোভিড কিরকম রিয়াকশন করেছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল পেশেন্টের উপর ডিপেন্ড করছে। যে পেশেন্টের আমাদের কিন্তু একটা প্রপার ভাবে যে এই ওষুধটাই সব পেশেন্টকে দেবো এরকম কিন্তু পোস্ট কোভিড ট্রিটমেন্ট নয়। যে যেমন ভাবে প্রেজেন্ট করছে তাকে সেভাবে আমাদের অ্যাডভাইস করতে হচ্ছে। তো যেমন কারুর উইকনেস নিয়ে কেউ প্রেজেন্ট করছে, কেউ হয়তো কাশি নিয়ে প্রেজেন্ট করছে, কারুর হয়তো ব্যথা, সারা জয়েন্টসে ব্যথা, তো সেইরকম ভাবে প্রেজেন্ট করছে, কারোর হয়তো খাওয়ার ইচ্ছে চলে গেছে, লুজ স্টুল হচ্ছে, এরকম বিভিন্ন প্রকারের কমপ্লেন্টস নিয়ে আমাদের কাছে রুগীরা আসছেন, এবং প্রত্যেক রুগী কিন্তু ডিফারেন্ট। তো এক একটা রুগীর জন্য এক এক রকম পোস্ট কোভিড আমাদের কিন্তু প্ল্যান করতে হচ্ছে, এবং সেটা ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে 1 ইয়ারের একটা পোস্ট কোভিড ফলো আপ প্ল্যান করাটা খুব গুরুত্বপূর্ণ। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, 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 হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমার একটাই ডাক্তারবাবুর কাছে জানার আছে, যদি কারোর কোভিড পজিটিভ হয়ে থাকে, সে যদি ভ্যাকসিন নিতে চায়, সে কতদিন ফার্স্ট ভ্যাকসিন সে কতদিন মধ্যে নিতে পারবে, এইটাই আমার জানার। শুনতে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তবুও শেষে আমরা একটা গাইডলাইনের মানে ভ্যাকসিনের যে নতুন গাইডলাইন সেই বিষয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা আরো একবার জেনে নেব। তার আগে যেটা জানতে চাইবো যে মানে আগামী সপ্তাহে যেটা বললেন যে স্পুটনিক ভি চলে আসছে, এবং ইতিমধ্যেই কোভিশিল্ড, কোভ্যাক্সিন এগুলো তো রয়েছেই, মানে এই ভ্যাকসিনের যে আরো
মানে ভ্যারাইটিটা বাড়ছে, অপশনটা আমাদের কাছে বাড়ছে, সেটাও তো একটা বেশ সুবিধাজনক জায়গায় আমরা তাহলে আগামী দিনে যেতে চলেছি। অবশ্যই সেটাতে আমাদের পপুলেশন ততটা কিন্তু আমাদের প্রথম ভ্যাকসিন যারা তৈরি করেছিলেন ততটা সাপ্লাই দিতে পারছিলেন না। এবার আমাদের কাছে যদি নাম্বার অফ অপশনস বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি আমাদের টোটাল পপুলেশনকে ভ্যাকসিনেট করতে পারবো। বা কেউ কোভিশিল্ড, কেউ কোভ্যাক্সিন, কেউ স্পুটনিক ভি, কারণ কি সব ভ্যাকসিনই দেখা গেছে ইকুয়ালি এফেক্টিভ। তো আমরা তাহলে যেটা সুবিধা হচ্ছে যে আমরা টোটাল আমরা পপুলেশনকে অ্যাটলিস্ট যদি 70% ভ্যাকসিনেট করতে পারি তাহলে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকবে। তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই প্যান্ডেমিক থেকে নিজেদের বার করে আনতে পারবো। তো এটা একটা অবশ্যই পজিটিভ দিক যে এতগুলো ভ্যাকসিন আমাদের হাতে কিন্তু চলে আসে। এবং যে নতুন গাইডলাইনটা যেটা বলছিলেন সেটা যদি আরেকবার দর্শকদের জন্য। গাইডলাইন্স যেটা পরিবর্তন হয়েছে আগের গাইডলাইন্স এর থেকে, সেটা হচ্ছে যে আগে যেটা আমরা বলতাম যে ল্যাকটেটিং মাদাররা ভ্যাকসিন নিতে পারবেন না, এখন সেটা বলা হচ্ছে ল্যাকটেটিং মাদাররা ভ্যাকসিন নিতে পারবেন। দুটো ডোজের মধ্যে, ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে গ্যাপিংটা 84 দিনের হয়েছে। এবার এই ফার্স্ট ডোজের আগে কেউ যদি মানে ইনফেক্টেড হন অথবা ফার্স্ট ডোজ নেওয়ার পরে কেউ যদি ইনফেক্টেড হন তাহলে সেকেন্ড যে ডোজ সেই নেওয়ার যে গ্যাপিংটা সেটাও কিন্তু 3 মান্থস মানে 84 ডেজ অ্যাবাভ সেটা হয়েছে। কারোর যদি অন্য নন কোভিড, সে হয়তো নন কোভিড অন্য কোনো রোগ হয়েছে, তো সে তার জন্য তাকে আইসিইউতে থাকতে হয়েছে, তো তার জন্য অ্যাডভাইস করা হচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন না নেওয়া, 4 উইকস হয়ে গেলে ভ্যাকসিনেশন নেওয়া। এবং অনেকে ব্লাড ডোনেশন করেন, তো ব্লাড ডোনারদের ক্ষেত্রে যেটা গাইডলাইন্স এসছে সেটা হচ্ছে 14 দিন, ভ্যাকসিন নেওয়ার পর 14 ডেজ সে ব্লাড ডোনেট করতে পারবে না, তারপরে সে ব্লাড ডোনেট করতে পারবে। আর কিছু যেটা কমন কোশ্চেন্স আমাদের হয় যে সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে কারোর হয়তো কেটে গেছে, তো টিটেনাস ভ্যাকসিন নিতে পারবেন কিনা। 14 দিনের মধ্যে পারবেন না, দুটো ভ্যাকসিনেশনের মধ্যে মিনিমাম গ্যাপ 14 থেকে 28 ডেজের থাকতে হবে। উল্টোটাও ঠিক, কেউ যদি টিটেনাস নেন তাহলে কোভিড এর ভ্যাকসিন নিতে গেলেও তাকে কিন্তু 14 থেকে 28 দিনের গ্যাপ একটা দিতে হবে, তার মাঝখানে এটা নেওয়া চলবে না। আর রক্তের ঘন মানে রক্ত পাতলার ওষুধ যারা খাচ্ছেন তাদের জন্য আগে একটা পার্শিয়াল কন্ট্রাইন্ডিকেশনস ছিল, এখনো কিন্তু ডাক্তারের অ্যাডভাইজারের উপরে কিন্তু ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে। এমন কোনো নয় যে ওষুধ বন্ধ করে ভ্যাকসিনটা নিতে হবে, সেরকম কিছু নয়। আর ভ্যাকসিন টোটালি কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে যদি কোনো পেশেন্টের কোনো ভ্যাকসিনের প্রতি কোনো অ্যালার্জি যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ভ্যাকসিনস গুলো নেওয়া যাবে না। যদি ভ্যাকসিনে অ্যালার্জি থেকে থাকে, কোনো ড্রাগ অ্যালার্জি নয়, ভ্যাকসিন যদি আগে সে নিয়েছে, সব থেকে কমন হচ্ছে আমরা টিটেনাস ভ্যাকসিন, টিটেনাস নেওয়ার পরে তার হয়তো কোনো রকম মেজর কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে, তাহলে তার জন্য অ্যাডভাইজেবল নয়। তাহলে টোটাল কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে একটা হচ্ছে 18 বছরের নিচে, প্রেগনেন্ট মুভমেন্ট, আর একটা হচ্ছে অ্যালার্জি। যার ভ্যাকসিন অ্যালার্জি, এই তিনটে ক্যাটাগরি পেশেন্টরা তারা ভ্যাকসিন নিতে পারবেন না। এবং মানে শেষ প্রশ্ন, যেটা ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে আমরা মিউকরমাইকোসিস বা এই ব্ল্যাক ফাঙ্গাস যেটা বলছি সেটা দেখিনি, কিন্তু সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে দেখলাম, মানে এটার কি মানে চরিত্রগত কোনো পার্থক্যের জন্যই কি এই জিনিসটা আমরা দেখছি? দেখুন, একটা তো হচ্ছে ভাইরাস মিউটেট করেছে, এটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে আমরা অনেকে আতঙ্কিত হয়ে গিয়ে প্রচুর আমরা ভেপার নিতে শুরু করেছি। এবার এই আমরা এই যে এখন কথা বলছি, এই যে মিউকরমাইকোসিস বলছেন, এর পোর্স কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে আমাদের প্রোটেক্ট করছে কে? এক হচ্ছে আমাদের এই যে মাস্ক, দ্বিতীয় হচ্ছে আমাদের নর্মাল ইমিউনিটি। এবার আমরা কন্টিনিউয়াস যদি ভেপার নিতে থাকি, সেই গরম ভেপারের জন্য যেটা হচ্ছে ন্যাজাল মিউকোসাতে অনেক চেঞ্জেস আসছে। তো আমাদের নাকের যে কাজ সেটা হচ্ছে বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেলস আসলে সেটাকে বার করে দেওয়া বা প্রতিরোধ তৈরি করা। কিন্তু ভেপার নিতে থাকলে কি হচ্ছে, সেটা প্রতিরোধ করতে পারলো না। এবং প্রতিরোধ না করতে পারলে অনেক ইজিলি এই পোর্স গুলো ঢুকে যাচ্ছে। আমি যদি মাস্কটা না পরি, আমার যদি প্রতিরোধ ক্ষমতা কম থাকে, প্লাস এর উপর যদি আমার যেটা খুব কমন সেটা হচ্ছে যে ডায়াবেটিস যদি আমি ধরে নিই আমার ডায়াবেটিস সেরে গেছে, আমি একটা ডায়াবেটিক রোগী, ওষুধ বন্ধ করে দিয়েছি, আনকন্ট্রোল ডায়াবেটিস আমি ধরলাম সেরে গেছে, তো এতগুলো ফ্যাক্টর যদি থাকে তো অবভিয়াসলি অপরচুনিস্টিক ইনফেকশন, আজ ব্ল্যাক ফাঙ্গাস, তারপরে আমরা হোয়াইট শুনেছিলাম, রেড, এইভাবে রামধনু আকারের একটা ফাঙ্গাস চলে আসবে, নিজেদের আমরা প্রোটেক্ট করতে পারবো না। সবকিছুরই সাইড এফেক্ট আছে, মানে প্রত্যেকটাই একদম মানে নির্দিষ্ট যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী, সেটা ভেপার নেওয়া হোক, মানে স্টিম ইনহেলেশনের ক্ষেত্রে হোক, বা কোনো কন্টিনিউয়াসলি কোনো মেডিসিন মানে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হোক, এবং অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটাকে এগোনো। গুগল দিয়ে চিকিৎসা এগোলে কিন্তু কোনোভাবেই সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। তাই যে ডাক্তারবাবুর আন্ডারে চিকিৎসায় রয়েছে সেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে ডেফিনেটলি আমাদের থার্ড ওয়েভ আমরা অনেক ভালো করে হ্যান্ডেল করতে পারবো। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে সময় শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।